প্রীতমকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ইয়ানা। প্রীতম চুপচাপ বসে রইল। এ কোন মহা বিপদে পড়ল সে। প্রেরণা ইয়ানাকে দেখে অবাক হয়ে বলল, তুমি? আপনার সাথে ঘুমাবো আপু। কাঁদতে কাঁদতে বলে বালিশটা বিছানায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল ইনায়া। প্রেরণাকে কিছু বলতে না দিয়ে প্রেরণা বুঝতে পারল আগুন ভালোভাবে লেগেছে, তবে পানি ঢালার মতো শক্তি নেই তার এখন। তার ইমার্জেন্সি ঘুমের প্রয়োজন, আর চলছে না তার শরীর। এসব সকালে দেখবে। কথা না বাড়িয়ে সেও বিছানায় শুয়ে পড়ল চুপচাপ। কিছুক্ষণ বাদে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। রাত ৩টা পেরিয়ে গিয়েছে, অথচ ইনায়া চোখে ঘুম এলো না, তবে ভীষণ পানি তৃষ্ণা পেল। উঠে বসে ঘরের কোথাও পানি অস্তিত্ব দেখল না। বিছানা থেকে নেমে সে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যেতে থাকে, পা টিপে টিপে। ওই লোকটা ঘুমায়নি, ইনায়া জানে। তার সামনে পড়তে মন চাইছে না ইনায়ার। নিঃশব্দে পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতেই আটকে উঠল ইনায়া। প্রীতম ঝাপটে ধরেছে তাকে পিছন থেকে। ছটপট করছে ইনায়া। প্রীতম বলল, এখন কোথায় পালাবে? রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে দুজনের মধ্যে। ইনায়া ক্লান্ত হয়ে বলল, ছাড়ো, নয়তো আমি চেঁচাবো। আপু। মুখ চেপে ধরল প্রীতম ইনায়ার। দাঁতে দাঁত চেপে বলল, রুমে চলো বলছি। ইনায়া নিজের মুখের ওপর থেকে প্রীতমের হাত সরিয়ে ঘন ঘন শ্বাস ফেলল। কিছুক্ষণ রেগে মেগে বলল, ডাকাতের মতো করছো কেন? কিডন্যাপ করেছি বউকে। রুমে চলো। যাব না আমি। ওর মুখটা আবারও চেপে ধরল প্রীতম। টানতে টানতে রুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, প্রাণপ্রিয় ভাইয়ের রাগ থাকবে, সেটা জায়েজ। আর আমি রাগ করে ছেড়ে যাওয়ার হুমকি? ভাই কাউকে কিডন্যাপ করলে 7 খুন মাফ, আর আমি উল্টোপাল্টো কিছু করলেই তোমাদের সব কটা ভাই বোনের খুব ফাটে, তাই না? রুমে চলো, বোঝাচ্ছি তোমাকে। আজ হঠাৎ করেই বাসে উঠতে ইচ্ছে করলো প্রেরণার। সচরাচর স্কুটি যাতায়াত করলেও এই রুটে 3 তলা বিশিষ্ট এই বাসে চড়তে প্রেরণার মুখে থাকে। বাচ্চাদের মতো আনন্দ পায় সে। মোট 60টা ই বাস রয়েছে এই রুটে। প্রেরণা স্পেশাল প্যাসেঞ্জার কার্ড বানিয়ে রেখেছিল, এতে বিল কিছুটা কম দিয়ে পারা যায়। প্রেরণা একটু হিসেবি গোছের মহিলা কিনা হাতের ফোনটাতে বারবার সময় দেখছে সে। থানায় গিয়ে যা করা করে রেস্তোরাঁয় যেতে হবে। হঠাৎ পায়ের কাছে একটা বল জাতীয় বস্তু এসে থামলো। প্রেরণা সেটা তুলে হাতে নিয়ে পাশে ফিরে তাকিয়ে দেখল দুজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক আর ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে আছে। অমায়িক চেহারা, ঠোঁটের অমায়িক হাসি লেপ্টে আছে দুজনের। প্রেরণা মুচকি আসলো। বলো, এটা আপনাদের আঙ্কেল? লোকটা খুব বিনয়ী সুরে বলল, ইয়াং লেডি, এটা দিয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করলাম। কোথাও হারিয়ে গিয়েছিলে? এত ডাকছি, আমরা দুজন দেখছিলে না? আসলে হয়েছে কি, আমার ওয়াইফ বলল তোমাকে সে মুখ চেনে। তুমি কি কাঞ্চন পার্ক রোডে কখনো যাও? জি আঙ্কেল, প্রায়শই। কেন বলুন তো? লোকটা পাশে ভদ্রমহিলা বলে উঠে, ঠিক ধরেছি, তুমিই সে না যে আমার পার্স তুলে দিয়েছিলে ড্রেন থেকে, আমাকে ফার্স্ট এজ করে দিয়েছিলে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন ওই রোডে। প্রেরণা মনে পড়ে গেল, একদিন এক ভদ্রমহিলাকে সে সাহায্য করেছিল। রাজনীতি দুটো দল ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ফেঁসে গিয়েছিলেন ভদ্রমহিলা। প্রেরণা বলল, জি আন্টি, মনে পড়েছে, আমি প্রেরণা হাসান। লোকটা অমায়িক হেসে জবাব দিল, নাইস মিট ইউ প্রেরণা। অ্যাম ডক্টর রাওসানা করিম খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ মৃদুলা উবি। প্রেরণা আবারও বিনয়ী হাসলো। ভদ্রমহিলা বলতে লাগলো, তোমাকে সেই দিন একটা ধন্যবাদ দেওয়ার জন্য কত খুঁজেছিলাম, ভিড়ের মাঝে কোথাও হারিয়ে গিয়েছিলে। মেয়ে, তুমি বড্ড উপকার করেছিলে সেই দিন। ইট ওয়াজ মাই ডিউটি টুয়ার্ডস এনি সিনিয়র পার্সন আন্টি মেনশন নট। প্রেরণা স্টপেজে বাস থামলো। সাইরেন বেজে উঠল। ভদ্রলোক আর ভদ্রমহিলা হাত নাড়িয়ে বিদায় জানায় প্রেরণাকে। বাসে চড়তে শুরু করলেও প্রেরণা কিছু মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকলো। জীবনে চলতি পথে কত শত আগন্তুকের দেখা মিলে যায় কিছু মুহূর্তের জন্য, সেটাই ভাবলো প্রেরণা। মুইনের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো প্রেরণা। কনস্টেবল পাশ থেকে চলে গেল। সে দরজা বাইরে দাঁড়িয়ে নিচু গলায় মুইনকে বলে, স্যার আসবো? মুইন বিনম্র স্বরে বলল, জি আসুন। প্রেরণা ভিতরে ঢুকে মুইন বলল তাকে। প্রেরণা বসছে। মুইন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেখল প্রেরণাকে। আন্তরিক
হয়ে জানতে চাইল আপনার বোন কেমন আছে। জি কিছুটা ভালো। মইন কিছু সময় চুপ থেকে বলল, তো ফাইনালি কমপ্লেন তুলে নিলেন? জি। মইন নড়েচড়ে বসে ভীষণ কৌতূহলী দৃষ্টিতে প্রেরণাকে কয়েক মুহূর্তে দেখে বলে, আসলে আমার 3 বছরের পেশাগত জীবনে এরকম বহু দেখেছি। এক্ষেত্রে যেটা অবজার্ভ করেছি, এ ধরনের সেন্সিটিভ কেসে বাদীপক্ষ প্রধানত দুটো কারণে শক্তিশালী ক্ষমতাধর প্রতিপক্ষর ওপর থেকে অভিযোগ তুলে নেয়। 1, সাহস না কুলালে, 2, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলে এমন জঘন্য অপরাধ ছাড় দেয়। ইন দিস কেস আমার আপনাদের স্পেশালি আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ভয় পেয়েছেন আর আপনি অর্থনৈতিকভাবে দুর্বল, সেটাও সম্ভবত ভুল। আর রিলেটিভ দেখে পারিবারিক পরিস্থিতি ঠিক রাখতে যে অভিযোগ তুলেছেন এটাও মানতে পারছি না, কারণ বোনের ব্যাপারে অপরাধীর প্রতি সামাজিকতা খাতিরে এতটা দয়ালু কেউ হয় না। তবে এই সিদ্ধান্ত ভীষণ আগ্রহ নিয়ে জানতে চাইল ময়ূর। প্রেরণা ম্লান হাসল, একটা লম্বা শ্বাস ফেলে বলো, জি স্যার। না অর্থ সংকট রয়েছে, না সাহস ফুরিয়েছে। যেটা ফুরিয়েছে সেটা হলো আমাদের 2 ভাই বোনের ধৈর্য। আমরা ক্লান্ত। এমন যদি মিরাক্কেল করা যেত, মম আর ড্যাডকে পুনরায় জীবিত করে বোনের পাশে বসিয়ে রেখে বলতাম, তোমরা বোনকে দেখো, আমরা দুনিয়ার সাথে লড়ি, তবে একটা কথা থাকতো, আমরা 2 ভাই বোন জাস্ট হাঁপিয়ে গিয়েছি। গতকাল রাতে 2 ভাই বোন মিলে সিদ্ধান্ত নিলাম। যাক, তবে একটা স্বস্তি পেয়েছি, আপনারা আমাদের পাশে ছিলেন। আর মির্জা ফ্যামিলি থেকে ইলহাম আঙ্কেল আর শামীম আঙ্কেলরা যে আমার কাছে এসে ঘ্যানঘ্যান করেনি, আমাকে টাকার অফারও করেনি, অপরাধটাকে আসলে অপরাধ বলে স্বীকার করেছে, এতে আমি সন্তুষ্ট। আশা করছি ওনারা এই ধাক্কাটাকে সিরিয়াসলি নিয়ে নিজেদের ছেলেকে সেভাবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ভাবিও নি আমাদের এভাবে ট্রিট করা হবে। ধন্যবাদ দিতে এলাম। প্রেরণা থামল। মইন একটা অমেঘ হাসি দিয়ে বলল, ইট ওয়াজ মাই ডিউটি। প্রেরণা হাত ঘড়িতে সময় দেখে উঠল। মইনকে সালাম দিয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে থানা প্রাঙ্গণে এসে দাঁড়াতে তার কদম থামল। ইহান দাঁড়িয়ে আছে, একজন কনস্টেবলের সাথে কথা বলছে। প্রেরণা লোকটাকে দেখল কিছু মুহূর্ত। প্রেরণা যেমন ভুগছে ভাই বোনের জন্য, তেমনি ভুগছে এই লোকটাও। বলিষ্ঠ দেহের সাথে তার জাতীয় পোশাক শুভ্র পাঞ্জাবি পরে নেতাসুলভ গাম্ভীর্য নিয়ে চলা লোকটা জিন্স প্যান্ট শার্টে ছোটাছুটি করছে। একদিন প্রেরণার কাছে এসে অহেতুক আকুতি মিনতি করেনি দেখে প্রেরণার লোকটার ওপর বিরক্ত হলো না, বরং আশ্চর্য লাগে কতটা ধৈর্য এই লোকটাকে দিয়েছেন সৃষ্টিকর্তা। পরিচয় প্রথম দিন থেকেই দেখছে সব কিছু সংবেদনশীলতার সহিত সামলে নিতে। ইহানের সাথে কথা বলে কনস্টেবল চলে যায়। ইহান তখনও দেখতে পায়নি প্রেরণাকে। সে কদম বাড়ায় পুরানো দালানের দিকে, ওসি রুমে যাবে তাই। ঠিক তখনই কণ্ঠে ধীরতা নিয়ে অপ্রত্যাশিত নারীকণ্ঠ তাকে ডাকল, এই যে ডিছেন মির্জা। স্থির হলো বলিষ্ঠ কদম। ঘাড় ঘুরিয়ে দেখল প্রেরণাকে। চোখ থেকে খুলল সানগ্লাস। ইহান প্রেরণাকে দেখে অবাক হলো না, অবাক হলো তার মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে। ইহান প্রেরণার শাড়ি দেখল হঠাৎ, আজও কেমন অফহাট রঙের শাড়ি পরেছে। এই রং হলো ভদ্র মহিলা কেন পরে বুঝে উঠতে পারে না ইহান। জীবনের রং না থাকলে রঙিন শাড়ি পরা যাবে না, ভদ্রমহিলা সম্ভবত এই তথ্যে বিশ্বাসী, অথবা অযথায় নিজেকে বুড়ি সাজিয়ে রাখতে চায়। প্রেরণা এগিয়ে এসে ঠিক ইহানের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রাখে ইহানে, কোনো সংকোচন ছাড়াই। উল্টো ইহান চোখ নামিয়ে নেয়। প্রেরণা বলতে থাকে, বাইরে প্রেস লোক দেখছি, তাকিতুকি দিচ্ছে, কিছু পয়সা দিয়ে ওদের মুখ বন্ধ করুন এখন। এত সৎ থাকলে কিভাবে হয়? ভোটার কমে যাবে আপনার। আমার যেহেতু করে দিয়েছি, আর কিছু করার নেই আমার। ইহান শান্ত দৃষ্টিতে শুধু দেখতে থাকলো প্রেরণাকে। প্রেরণা বলতে লাগলো, একটা ছোট কাজ করবেন কি? ইহান রাশভারী স্বর, আপনার আদরের ভাইকে প্লিজ বলবেন না আমি বা আমার ভাই স্বেচ্ছায় ওর নামে অভিযোগ তুলেছি, অনুরোধ আমার। তা কেন? অবাক ইহান। এখানে এসে শুনলাম আপনার ভাই জামিন চাইছে না। অদ্ভুত ছেলে, ভাঙবে তবু মচকাবে না। ওর সাইকোলজিক্যাল
কেসটা আপনারই না হয় বুঝলে আমি ধরে ফেলেছি এখানে এসে। আপনার ভাই ভীষণ অসুস্থ ইহান, আমার ওকে ছাড় দিয়েছি। এটা শুনলে ও এটাকে নিয়েও পাতেঙ্গা খাড়া করবে, ওর ইগো হার্ট হবে, ও লম্বা করবে টেনে এসব আবারও। আমি চাচ্ছি ও জানুক কোনো না কোনোভাবেই জামিন হয়েছে ওর। আমি আর আমার ভাইয়ের নাম যেন সামনে না আসে। ও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। বরং জেনে গেলে বলবে আমরা হার মেনে অভিযোগ তুলেছি। এইটুকু বলে প্রেরণা অহেতুক হাসল। বলতে লাগলো, এসব আমি বলছি, আসলে আমার হার মেনেছি। সো আপনার ভাইয়ের ইগো হার্ট করার কোনো সুযোগ নেই। ওর জন্য শুভকামনা, সুস্থ জীবনে কামনা। ইহান কোনো জবাব দেয় না। প্রেরণা সরল বচন মুহূর্তেই ধারালো হলো। গম্ভীর হয়ে কণ্ঠ তেজ নিয়ে ইহানের চোখে চোখ রেখে বলল, আর একটা কথা আপনি মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন ইহান, এটা শুধু আপনাকে বললাম, আপনাকে বলার তাই ভবিষ্যতে আপনার ভাইকে আমার বোনের থেকে, আমার ভাইয়ের সংসার জীবন থেকে দূরে রাখবেন। যদি আর কোনো আমার সন্তানসহ ভাই বোনের প্রতি ওর ক্ষোভ ছাড়তে আসে, তবে আপনার 14 গোষ্ঠী এসে এই প্রেরণা থেকে আপনার ভাইকে বাঁচাতে পারবে না। একটু বলে থামলো প্রেরণা। ইহান এক দৃষ্টিতে দেখলো প্রেরণাকে। প্রেরণা বলতে লাগলো, এইটুকু বয়স থেকে এ ঘাটে ও ঘাটে ধাক্কা খেয়ে খেয়ে বড় হয়েছি। হজম শক্তি প্রচুর, ধৈর্য শক্তি মাশাল্লাহ, এবং জেদও মাশাল্লাহ। আমি দুবার ভাববো না সেই দিন পাল্টা আঘাত করতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায় দ্রুত। পুনরায় কণ্ঠে আন্তরিকতা এনে মিষ্টি করে হাসল প্রেরণা। এবার নর্মস্বরে বলল, আবারও বলছি, আমার মনের মধ্যে কোনো বিষ রাখিনি জমা। ওর সুন্দর ভবিষ্যতে প্রত্যাশা করছি। আপনার ভাই যেন এই আন্তরিকতাটুকু কোনো জেদ না দেখিয়ে গ্রহণ করে, কোনো জেদ না বহন করে। আর আমরা তুচ্ছ, আমাদের থেকে আর প্রতিশোধ না নেওয়ার অনুরোধ রাখলাম ওর প্রতি। ওর সমস্যাটা ধরতে পেরেছি, ওকে বুঝিয়ে বলবেন। জীবনদশায় ইনিয়াকে কখনো প্রীতম বা আমি কষ্ট দিব না, আসছি। বলেই প্রেরণা এস্তপায় হেঁটে ইহানের সামনে থেকে থানার প্রাঙ্গণের পকেট গেটের কাছে চলে যায়। ইহান স্থির দৃষ্টিতে দেখতে থাকলো তাকে। মাঝারি উচ্চতা, পাতলা ফিনফিনে দেহ, মলিন রঙের শাড়ি, একটা লম্বা বিনুনি দুলছে কোমরে। কাছে কমলি লতার ন্যায় কণ্ঠ ঝাঁজ এখনও ইহানের আশেপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। থানা এরিয়া থেকে বেরোতে প্রেরণা ঠিক সামনে এসে থামলো সারফনের গাড়ি। প্রীতম থানা আসবে না, তাই জামি ও সারফনকে পাঠিয়েছে আপু সাথ দিতে। গাড়িতে উঠে বসলো প্রেরণা। জামি বল, লেট করে ফেললাম আপু। অসুবিধা নেই ভাই, গাড়ি চলছে নির্দিষ্ট গতিতে। জামি ড্রাইভ করছে। সারফন তখন থেকে উসখুস করছিল প্রেরণাকে কিছু বলবে। প্রেরণা খেয়াল করলো তা ঠান্ডা গলায় বলল, ঝেড়ে কাশ। সাফন আপু ওদের বিয়ে? মিনমিনিয়ে বলে সাফন, বিয়ে না মানে আপু সব মানছি, তবে যা শুনেছি পৌনমি সজ্ঞানে কবুল বলেছে, তাই এটা নিয়ে আসলে আপু আমাদের মনে খুব খচখচ করছে। কাল রাত থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা করলাম। হাত দিয়ে ইশারা করে সাফওয়ানকে থামিয়ে দিয়ে গাড়ির সিটে গা এলিয়ে দিল প্রেরণা। একবারে বরফ ঠান্ডা গলায় বলে, ওটা একটা বালের বিয়ে। জামি সারফওয়ান প্রেরণার দিকে তাকায়। প্রেরণা বলতে থাকে, কি বুঝতে পারছো না? তোমাদের সব প্রশ্নের উত্তর আমি বাড়িতে গিয়ে দেব। মনোযোগ দিয়ে গাড়ি চালাও ভাই। ইরফানের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ইহান। হাত মুষ্টিবদ্ধ, তার দাঁতে দাঁত চেপে বলো, এটা কেমন পাগলামি? জামিন চাই না মানে? ইরফান জুস খাচ্ছিল। হুডির টুপিটা মাথা থেকে সরিয়ে চুলগুলো এলোমেলো করে বলো, চাই না মানে চাই না। সব কিছু ইহানের ধৈর্য ছাড়িয়ে যাচ্ছে। রাশভারী কণ্ঠে বলো, হঠাৎ এমন মহান সিদ্ধান্ত কেন? জামিন চাই না ইরফান মির্জা, আপনার মুড নেই। জুস খেতে খেতে জবাব দেয় ইরফান। ইহান তখন ওর কলার চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে বলো, আমাদের যথেষ্ট ভোগান্তি দিয়েছিস, এখন তোর এই মুড নেই? নাটক স্টপ কর, নয়তো তোর ঘাড়ে রকটা যেটা সব সময় বাঁকা থাকে, ওটা আমি জাস্ট
আজকে কেটে নামিয়ে ফেলবো। ইরফানের কোনো ভ্রুক্ষেপ নেই দাদানের কথায়। জুসটা শেষ করে একটা ঢেউক তুলে আবারও হুডি ক্যাপ তুলে দেয় মাথায়, বলে ওঠে, এখানে পরিবেশটা চমৎকার, তাই বলছিলাম। ইহান হতাশ, পুরো হতাশ। কিছুক্ষণ কোতন্বিত চোখে ইরফানের দিকে তাকিয়ে থেকে ফোনটা বের করে আলোকে কল করে বলে, ভেতরে এসো বড় মা। আলো বাইরে ছিল কিছুক্ষণ আগে, সে এসেছে থানায়। সেলের ভিতরে পা রাখলো সে। এসব মুখোমুখি দাঁড়ালো ইরফানে। ইরফান মিষ্টি করে হেসে বলো, হোয়াটসঅ্যাপ বড় মা? অ্যাম ফাইন। নাটক কেন করছো? বিরক্ত সুরে আলোর কণ্ঠে। ওই আমার ছেলে বউ আমার উপর রেগে আছে, ইরফান নাটকীয় ভঙ্গিতে বলে। আলো একটা লম্বা শ্বাস ফেলে বলো, ইরফান একটু আমাদের প্রতি সহায় হও। আচ্ছা যাও, নাটক করব না, সরাসরি বলছি। 2 মাস এখানে থাকতে বেশ লাগবে আমার। সো অ্যাডভেঞ্চারাস। ইরফান ধমকে উঠে আলো। কি ব্যাপার? আমার আদর্শ মেয়ে বড় মা আজ হঠাৎ একজন ক্রিমিনালের ছাড় পাওয়া নিয়ে উৎকণ্ঠায় আছে। মজার ছলে ভুরু উঁচায় ইরফান। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি প্রেরণা নই, আমি আলো। আমাকে চিনিস তো তুই? আমি কখনোই কাউকে ছাড় দিই না। আমার প্রতি কেউ অন্যায় করলে তাকে তীব্র প্রতিক্রিয়া না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। অ্যান্ড ট্রাস্ট মি বাবা, প্রেরণার জায়গায় যদি আমি হতাম তাহলে তুইও ভালো করে জানিস আমি কি করতাম। তো যা বলছি রাখি এসব নীতি কথা। আমি তোর বড় মা হিসেবে আমি তোর ভালোটাই চাচ্ছি। যদি আমার চাওয়ার দাম দিতে না পারিস তাহলে মাই ফ্যামিলি ইজ এভরিথিং ফর মি। এইসব ডায়লগ পরবর্তী জীবনে আর কপচাবি না। ইরফান তাকিয়ে আছে আলোর দিকে। আলো বলতে থাকে, এইসব কেন ঘটেছিল সেই তর্ক বিতর্ক যেতে চাচ্ছি না। হতে পারে তোর কাছে স্ট্রং রিজন আছে, হতে পারে বোনের লাইফ রিস্ক ভেবে এমনটা করেছে। এখন বহু যুক্তি দাঁড় করানো যায়, তবে আবেগের জায়গা থেকে। কিন্তু দিন শেষে একটা ঘোর অন্যায় বাবা। তোর যে জন্য তো বললাম কিছু মাস থাকি এখানে, তো এত ইমোশনাল সিন ক্রিয়েট কেন করছো? হাই তুলে ড্যাম কেয়ার ভাব নিয়ে বলো ইরফান। আলো একটা দীর্ঘশ্বাস ফেল, ক্লান্ত স্বরে বলতে লাগলো, একটা ডেভিল সত্তার শাস্তি হিসেবে তার আত্মশুদ্ধির ওপর আর কিছু থাকে না। তুই ডিসাইড কর বাবা, একটা সুন্দর জীবন থেকে 7 বছর সরিয়ে ফেলবি, নাকি 4টা মাস পরিশ্রম করে নিজের ভিতরে লুফায়িত শয়তানটাকে চিহ্নিত করবি। একটু নত হয় ইরফান, এই পৃথিবী সুন্দর, একটু নত হয়ে দেখ আমাদের কাছে। তুই আর জেদ করিস না, আমরা ভীষণ ক্লান্ত সবাই। না পারছি তোকে বুঝতে, না পারছি তোকে আমাদের বোঝাতে। আমরা কতটা অসহায় বুঝতে পারছিস? এত কিছুর পরও আমরা হাত বাড়িয়েছি, তুই 2 কদম এগোবি না? হু হু করে কেঁদে ওঠে আলো। ইরফান দেখতে থাকে বড় মাকে। আলো শাড়ির আঁচলের কোণায় চোখ মুছতে নেয় চেপে চেপে। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টপ বড় মা, তুমি তোমার মেজো জায়ের সাথে থাকতে থাকতে ওনার মতো ছিটকাতুনি হয়ে গিয়েছ। আলো কান্না থামাতে পারছে না। তীব্র প্রচেষ্টার পর একটুখানি দম নিয়ে বলল, তোর কাছে হাত জোর করছি বাবা, একটু সাড়া দে। আমরা তোকে বুঝতে পারি না, তুই একটু বস আমাদের। অ্যাপার্টমেন্টে ঢুকে প্রেরণা জামিয়া সারফানের বসতে বলে দ্রুত পায়ে নিজের ঘরের ভিতরে যায়। হাতে করে কিছু কাগজপত্র নিয়ে এলো প্রেরণা। বসলো জামিদের মুখোমুখি। সারফান জামি দুজনে বুঝতে পারছে না কিছু। প্রেরণার শীতল মেজাজ নিয়ে বলতে লাগলো, তোরা কি যেন বলছিলি? বিয়ে। এই কাগজগুলো দেখো। ওরা কাগজগুলো দেখতে লাগলো। প্রেরণা বলতে থাকে, পৌর্ণমী মেন্টালি স্টেবল নয়, দীর্ঘ বছর ধরে ওর ট্রিটমেন্ট করাচ্ছি, একটু উন্নতি হয়, আবার কিছু সমস্যা দেখা যায়। তোমাদের দুলাভাই থেকে শুরু করে আমি প্রীতম কারি কারি টাকা ঢালছি এসবের পিছনে। ও স্পেশাল চাইল্ড, শুধু শারীরিকভাবে নয়, বলতে পারো মানসিকভাবেও। এমন তো অবস্থায় কোর্ট থেকে ওর গার্ডিয়ানশিপ আমি, তোমাদের দুলাভাই এবং প্রীতম নিয়েছি। তোমাদের দুলাভাই জীবিত নেই, আছি আমরা দুজন। এই পরিস্থিতিতে ও যতদিন পরিপূর্ণ সুস্থ না হয়
ওর লাইফের যে কোনো ডিসিশন আমাদের, বিয়ে থেকে শুরু করে সব কিছু আমাদের, ও নিজের নয়। আর একজন মানসিকভাবে আনস্টেবল মেয়ের বিয়েতে সম্মতি নিয়ে ভাবছ? মানবাধিকার আইনে কতভাবে লঙ্ঘন করেছে ওই ইরফান মির্জা জানো? ওকে গিয়ে বলবে ওর বউ লাগলে কোর্টে যেতে, কোর্টে এই বিয়ের বৈধ প্রমাণ করতে যেন বউ নিয়ে যায়। আমি ব্যান্ড পার্টি বাজিয়ে হাসতে হাসতে নাচতে নাচতে আমার বোনকে নিয়ে দিব, নিজে গিয়ে মির্জা বাড়ির মিষ্টি বিলাবো। তবে কোর্টে গেলে আবার 14 শিখের ভিতরে ঢুকতে হবে ওকে। এসব ডকুমেন্টকে টেক্কা দিতে পারবে না আমার বোন পুনমি যদি বলে ওই ইরফানকে ভালোবাসে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা তো জীবনও হবে না। অত্যন্ত আত্মবিশ্বাসীর সহিত প্রেরণা বলল কথাগুলো। টানা 36 ঘন্টা পর ইরফান পা পড়ল শান্তিনীদের অন্দরমহলে। লিভিং রুমে ওর বাবা, 2 চাচা এবং পরি ছাড়া অন্য কেউ ছিল না। ইরফান গিয়ে একটা সোফাতে ধপ করে বসে পড়ল। ইলহাম পুত্রের দিকে এক পলক তাকিয়ে দেখল না। স্বামীর হাতে কিছু কাগজপত্র ছিল, জেল প্রশাসকের কাছে অনুমোদনের কাগজপত্র। ইরফান ঘাড় ঘুরিয়ে বড় মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, এক্ষুনি এখান থেকে চলে যাও। হ্যাঁ, ইহান নিয়ে যাবে তোমায়। আলোর হয়ে উত্তরটা স্বামীন দিয়ে দেয়। ইরফানের চেয়ে চেয়ে দেখতে লাগলো সবাইকে। সবাই নির্লিপ্ত হয়ে আছে। একপাশে তার ব্যাগেজ রাখা। ইরফান অস্ফুট বলল, এগুলো মেজো ভাবি গুছিয়ে রেখেছে, তোর সাথে যাবে। ইসমাম জবাব দেয়। ইরফান ছোট বাবার দিকে তাকায় কয়েক মুহূর্তের জন্য, বলে, মাম্মা কোথায়? ওপরে। ইরফান দ্রুত পায়ে হেঁটে দোতলায় উঠে ঋতু ইলহামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজার ভিতর থেকে বন্ধ। ইরফান দরজা চাপড় মেরে বলে, মাম্মা। ভেতর থেকে কেউ সাড়া দেয় না। একইভাবে বারবার ডাকতে থাকে ইরফান। ঋতু জবাব দিচ্ছে না। ইরফান এবার কিছুক্ষণ থামে, তারপর ধীরে ধীরে বলে, মাম্মা, তোমাদের কথা রাখছি তো। আর কি করব, যাচ্ছি আমি, দেখব না একবার? ঋতু বেরোলো না ওই ঘর থেকে। মুখে হাত চেপে ধরে নিশ্চুপ কাছে দরজার পিঠ ঠেকিয়ে। ইনসা এসে ইরফানের পিছনে দাঁড়ায়, বলে ওঠে, মেজমা দরজা খুলবে না? ইরফান চেয়ে থাকে ইনসার মুখের দিকে। ইনসা পুনরায় বলে ওঠে, খুলবে না মেজমা? মা দরজা তুমি বুঝতে পারছো না? অযথার সময় নষ্ট করিস না, নিচে যা তুই। ইরফান এলোমেলো দৃষ্টি রাখে চারপাশে। এতপর একটা লম্বা শ্বাস ফেলে। ইনসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। পরপর এসে হুট করে ভাইয়ের শক্ত করে জড়িয়ে ধরল একবার। কেঁদে ফেলল ইনসা, বলল, আই উইল মিস ইউ। ইরফান ম্লান হাসল। বোনের মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে মলিন মুখে আশেপাশে তাকাতেই দেখল ওপাশে বারান্দার পর্দা আড়ালে লুকিয়ে তাকে দেখছিল ইনায়া। সকালে প্রীতম এ বাড়িতে রেখে গিয়েছে তাকে। ভাইয়ের সাথে যাতে সাক্ষাৎ হয় তার। ভেজা চোখ তাকিয়ে আছে ইনায়া। ইরফান বোনকে দেখে পরনে একটা সোনালি পাড়, লাল জমিনে হালকা সিল্ক শাড়ি, গলায় অল্প গহনা, চুলে খোপা। কি যে মিষ্টি লাগছে বোনকে। ইনায়া ইরফানের কাছে আসতে পারছিল না, সংকোচে দূর থেকে দেখছিল ভেজা চোখে তার দাদানকে। ইরফান স্মিত হেসে একটা হাত বাড়িয়ে দিয়ে ইয়ানাকে ডাকে, এদিকে আইনু, বলে শেষ করতে পারল না। ইরফান ইনায়া এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ইরফান নিজেকে সামলে নিয়ে বোনের মাথা হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থাক। ভাইয়ের শার্ট খামচে ধরে ভাঙা গলায় আওড়ায় ইনায়া, দাদান, আমি তোকে ভীষণ রকমের ভালোবাসি দাদান। ইরফান মেলান হাসলো। কান্নাকাটি বন্যা বইছে দোতলা। ইনসা আর ইহানা পাল্লা দিয়েছে কে বেশি কাঁদতে পারে ভাইয়ের জন্য। এই এত কিছু পরও ঋতু দরজা খুলে বেরোলো না। ইরফান আরও ডাকলো না মাম্মাকে। শ্রেয়াকে খুঁজে পেল না কোথাও। ইরফান ভীষণ বিচলিত হয়ে শ্রেয়াকে ডাকছিল। সে জানতে পারল শ্রেয়া সকালে চলে গিয়েছে শান্তর সাথে। গায়ে তুমুল জ্বর নিয়ে ভীষণ অবাক ইরফান। কল দেয় শান্ত নাম্বারে। 8 ঘন্টা অপেক্ষা করে সেহা থেকে বিদায় নিতে পারল না ইরফান। জানতে পারল সেহা ওয়াশরুম থেকে বেরোয়নি।
এদিকে ইরফানের যাওয়ার সময় হয়ে গিয়েছে। নিচে বাড়ির বড়রা সে ব্যাপারে কথা বলছে। 4 মাসের কোর্স ভর্তি করা হয়েছে ইরফানকে। মাসিক 1,12,000 টাকা ফি দিতে হবে। আন্তর্জাতিক মানে সব সাইকিয়াট্রিস্ট, ডক্টর এবং প্রফেসর দ্বারা পরিচালিত হবে নামে এই পুনর্বাসন কেন্দ্র। দেশে নামি সব ফ্যামিলি ছেলে মেয়ে সেবা নিয়ে সুস্থ হয়েছে দ্রুত। ইরফানের সেকশন মনরোগ। এই সেকশনের চার্জটা একটু বেশি রাখা হয়। অবশ্য সেবার মান বিবেচনা করলে দেশে নাম্বার 1 হই। ফোনটাও আলোর কাছে বাধ্য ছেলের মতো জমা দিয়ে দিল ইরফান। গায়ে চাপালো একটা হোয়াইট টি শার্ট, ওপরে ব্ল্যাক শার্ট, বোতামগুলো সব খোলা, চুলগুলো সেট করা বরাবরের মতো। পরি আর আলো ব্যতীত হৃদয় নিয়ে তাকিয়ে রয় ছেলেটির মুখ পানে। চাপা রঙের সুছিঁড়ে মুখটা দেখতে ঠিক রাজপুত্রের মতো। কেউ কি এখন দেখে বলবে ও অসুস্থ? তাই তো কত সভ্য, শান্ত লাগছে, স্বাভাবিক লাগছে, একেবারে স্বাভাবিক। কত বুঝদার, দায়িত্ববান ছেলেটা। দেখে মনে হচ্ছে বন্ধুদের সাথে কোনো ট্রিপে যাচ্ছে। চোখ ছাপিয়ে জল এলো আলোর। সে পাত্তা না দিয়েও টেবিলে খাবার বেড়ে দিল ইরফানকে। মাম্মা মুখ দেখল না তার। সেবার সাথে কথা হলো না আর। ইরফান শেষবারের মতো ঋতুর রান্না করা খাবার খেল। এখন তার আচরণ বেশ স্বাভাবিক, মেজাজ ঠিকঠাক। খেতে খেতে ধীরে সুস্থ স্বামীর দিকে তাকিয়ে বলল, মান্থলি 1,12,000 টাকা। বড় বাবা কে বলেছে ভালো হতে টাকা লাগে না? আমার ভালো হতে 4 মাসে 4,48,000 টাকা লাগবে। বলতে বলতে হাসল ইরফান। ইনায়া ধমকে তার প্লেটে কাচ্চি আলু এক্সট্রা দিয়ে বলল, ইনশাকে বলো সফট ড্রিঙ্কস বের করতে। একেবারে ঘরের ছেলে, স্বাভাবিক আচরণ। ওর কথার জবাবে শামিন ঠান্ডা গলায় বলল, খেয়ে গাড়িতে গিয়ে বসো, ইহান দিয়ে আসবে তোমাকে। মন চাইলে কল করো আমাদের, আমরা কল করলে কথা বলো অনুগ্রহ করে। এখানে অনেকেই আছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছ। জি জি জি। খেতে খেতে মাথা ঝাঁকিয়ে উত্তর দেয় বড় বাবাকে। ওরা সবাই নিশ্চিপ হয়ে দেখছিল ইরফানকে। খাওয়া শেষে ইরফান উঠে ওয়ালেট বের করে ইনশা আর ইনায়াকে কিছু ক্যাশ টাকা দেয়। এটাও প্রায় করতো। সেহার জন্য রেখে গেল টাকা। শামিনের সাথে কোলাকুলি করে ইসমামের সাথে কোলাকুলি করলো। ইসমামের সামনে গিয়ে দাঁড়িয়ে ইলহাম ছেলের মাথায় হাত রাখলো ঠিকই, তবে ইরফানের দিকে তাকালো না। ইরফান হাসলো নিশ্চুপ। বাড়ির সবাইকে বলে চুপচাপ। গাড়িতে বসার সময় ইরফান টের পেল তার হাঁটু কেঁপে উঠল হঠাৎ। এটা এমন অনুভূতি ইরফান মির্জার জীবনে এই প্রথম হলো। গা ছাড়া ভাবতেই এড়ানো গেল না এই অনুভূতি, এই শেকড় ছেঁড়া অনুভূতি। গাড়ি চলছে নির্দিষ্ট গতিতে। পুরো রাস্তা আজ ফাঁকা, জ্যাম খুব কম। ইহান সাবধানী নজরে বলে আশেপাশে। তারপর একটু বিরতি নিয়ে ইরফানের দিকে তাকায়। দীর্ঘ সময় নিশ্চুপ ছিল। হুট করে ইহানের দিকে তাকিয়ে মেলান হাসলো ছেলেটা। বিনিময়ে ইহান শুকনো হাসি ফিরিয়ে দেয় ভাইকে। ইরফান গাড়ির মিউজিক অফ করে দিয়ে পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করে। হুট করে ছিটে গা এলিয়ে দিয়ে ইহানকে বলে, তো তোমরা বিয়ে করে নাও। বিয়ে? ভীষণ অবাক ইহান। বিয়ে? তুমি আর জ্ঞানী আবার বিয়ে করে নেবে নাকি? হাই তুলতে তুলতে জানতে চায় ইরফান। একটা লম্বা শ্বাস ফেলল ইহান। ভাইকে ছোটোখাটো একটা ধমক দিয়ে বলে, অনেক বেশি কথা বলিস না, এমন কিছু নেই আমাদের মাঝে। ইরফান হাসলো কিছুক্ষণ, হেসে বলল, না থাকলেই ভালো। উনি আমার নিরীহ দাদানকে ডিজার্ভ করে না। ইহান ভুরু উঁচিয়ে ভাইয়ের দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে চোখ থেকে সানগ্লাস খুলে বলে, উনি আমাকে ডিজার্ভ করে না, প্রীতম ইনুকে ডিজার্ভ করে না। তাই তুই ওনার এতটুকু ইনোসেন্স বোনটাকে খুব ডিজার্ভ করিস, তাই তো? দাদানের কথা শুনে ইরফান মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। পরপর কাচুমাচু মুখ করে বলো, ইনোসেন্ট? যা গালি জানে ওই এইটুকু মেয়ে নিশ্চয় প্রেরণা আপা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। প্রীতম এত গালি দেয় না। ইহান ভাইয়ের আবোল তাবোল কথা কর্ণপাত না করে আর। হুট করে পূনমীর ক্রন্দনরত মুখটা দৃশ্যপটে ভেসে ওঠে ইরফানের। কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া ফর্সা দুটো গাল, সেই গালে একটা লাল তিল, রক্তিম নাকের ডগায় ভেজা ভেজা নীল দুটো চোখ, আরও কি কি
সব আস্তে আস্তে ভেসে উঠল তাকে চোখের সামনে। ইরফান এসব ভাবতে গিয়েও বিচ্ছিন্ন হয়ে পড়ল পুরো পৃথিবী থেকে। শ্যামলা মুখটা ঠোঁটের কোণে ফুটে উঠল অস্ফুট হাসি। ইহান আর চোখে ইরফানকে দেখে বলল, হাসছিস কেন? ছিটে গা এলিয়ে আর মোর ভাঙ্গে। হাই তুলতে তুলতে ইরফান বলল, দাদান একটা বিষয়, আমি কিন্তু আমার বউয়ের তালাক দেইনি। ড্রাইভ করতে করতে ইহান শীতল স্বরে জবাব দেয়, তোর তালাক দিতে হবে না, পৌর্ণমী বিয়ে বাতিল করলেই হবে। ও সুস্থ হয়ে নিক। নাও স্টপ। বাকিটা রাস্তায় ইরফান কোনো কথা বলল না। হোপে এর মেন গেট দিয়ে যখন ওদের গাড়ি ঢুকলো তখন ইরফান খেয়াল করলো জায়গাটা একটা জেলখানা থেকে কম কিছু নয়। বিশালাকার এরিয়া জুড়ে অবস্থিত এই রিহ্যাবিলিটেশন সেন্টার। উঁচু উঁচু প্রাচীন এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এরিয়ার প্রত্যেকটিতে, কোনায় কোনায়। সেকশন ভেদে ভবনগুলো আলাদা আলাদা। মোট 8টি ভবন, প্রত্যেকটি 7 তলা বিশিষ্ট। ইরফান ইয়ানকে স্বাগতম জানায়। একখানা সহকারী ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের প্রধান সাথে সাক্ষাৎ করে ইরফানের ভর্তি সংক্রান্ত ফর্মালিটি পূরণ করে তাকে নিয়ে যাওয়া হয় মনোরোগ বিভাগের একাডেমি ভবনে। এখানে হাতে গোনা কয়েকজন ডক্টর বাদে সবাই ফরেনার। কথাবার্তা ভীষণ আন্তরিক এবং নিজেদের প্রতি অমায়িক ব্যক্তিত্ব দিয়ে তারা সবাই আস্থা অর্জন করতে সক্ষম। ইহানের পছন্দ হয়েছে এখানকার নিয়মনীতি এবং পরিবেশ। ইরফানের কামরার 4 তলাতে। এখানকার রুগীরা কামরাগুলো কিছুটা বোর্ডিং স্কুলের রুমগুলোর মতো। একটা সিঙ্গেল বেড, 2টো সেলফ ভর্তি বই, একটা টেবিল, একটা চেয়ার, একটা ডিভান, একটা কফি মেকার, একটা মিনি ফ্রিজ, 2টো ক্যাবিনেট, একটা ওয়াশরুম, আর রয়েছে একটা লম্বা ব্যালকনি। সব কিছু মানে দিক থেকে বিলাসবহুল, তবে আয়তনের জায়গা খুব কম রুমে। ইরফানের শান্তিনীড়ের রুমের অর্ধেক এই ঘরটা। খাওয়া দাওয়ার জন্য প্রতিটি সেকশনে আলাদা ডাইনিং রুম রয়েছে। 3 তলাতে 3 বেলা একটা নির্দিষ্ট সময় খাবার দেওয়া হয়। বিকেলে রয়েছে স্ন্যাক্সের সুব্যবস্থা। প্রতিষ্ঠানে করার নিয়ম বলির মধ্যে রয়েছে কোনো রুগীর কাছে মোবাইল ফোন অথবা কোনো ধরনের কলিং ডিভাইস থাকা যাবে না। কোনো রুগী প্রতিষ্ঠানে নির্ধারিত পোশাক ব্যতীত অতি দামি পোশাক পরতে পারবে না। কেউ দেরি করে খেতে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। প্রতিটা সেকশনের জন্য জিম এবং মুভি অডিটোরিয়াম আছে। অবসর রোগীরা চাইলে সেখানে যেতে পারবে, তবে প্রতিদিন ক্লাসে অংশ নিতে হবে। ইহান পরিচালকদের সাথে কথা বলে জানতে পারল রোগীদের সামরিক প্রশিক্ষণে দেওয়া হয়। এখানে নারী পুরুষ উভয় অভিভাবকদের জন্য রয়েছে কিছু নিয়ম। ইহান এসবে দেখে নেয়। প্রতি 2 সপ্তাহ অন্তত পরিবারের যে কোনো একজন সদস্য এসে দেখা করে যেতে পারবে। 3 দিন পর একদিন ফোন কলে কথা বলতে পারবে। শুরুতে 2 জন কর্মী এসে ইরফানকে নিয়ে যায় সেলুন তার চুল কাটতে। এখানে রোগীদের চুলের জন্য নিয়ম বেঁধে দেওয়া রয়েছে। ইরফান আঁতকে উঠল। এইবার তার চুল হেয়ার কাট মেশিন কাটানোর সাথে সাথে দাঁতে দাঁত চেপে মনে মনে একটা গালি দিয়ে দিল নাপিতকে। ইহান ভাইয়ের মনের কথা বুঝতে পারল। হাসল সে। ইরফান ভাইয়ের হাসি খুশি দেখে বাচ্চা ছেলেদের মতো কণ্ঠে বিরক্তিভাব ফুটিয়ে চেঁচায়, দাদান আমার ভালো হওয়ার সাথে চুলগুলো কি সম্পর্ক? এটা এখানে নিয়ম। নিয়ম নিয়ম করতে করতে ওনারা আমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করছে। এর থেকে তো জেলই ভালো দাদান। ঠিক আছে, তবে চল জেলে। 3 মাসে একবার করে চুল কাটবি। সেখানে 45 জন লোক মিলে একটা ওয়াশরুম ব্যবহার করবি। তেল চিটচিটে বালিশে ঘুমাবি। আর ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। কাটুক চুল, ন্যাড়া করে ফেলুক আমাকে। ইরফান নিজের মুখে তালা লাগিয়ে বসে থাকে। নাপিত তার পছন্দের ক্লাসিক কোয়েব ছেটে ছুটে সর্বনাশ করে দেয় প্রতি যত্নে। আয়না নিজেকে দেখতে চাইল না ইরফান। দাদান সুদর্শন, তাই তাকে এসব জিরো ট্রিম করা ছাটে বেশ মানায়। তাকে নিশ্চয় কোজাকের মতো লাগছে। আতঙ্কে নিজেকে দেখতে চাইল না ইরফান। ইহান ঠেলে ভাইকে জোরপূর্বক আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। ইরফান অবজ্ঞা নিয়ে দেখল নিজেকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিজের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে। না, যেরকম ভাবছে তাকে মোটো সেরকম লাগছে না, বরং ভালো লাগছে দেখতে। ইহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, কি খারাপ হয়েছে? দুপাশে মাথা নাড়া ইরফান। বলো, আমাকে তো পুরো
ইহান তাজোয়ার লাগছে দাদা, তবে কালো ইহান তাজোয়ার। বাচ্চা সুলভ কথা শুনে ইহান হেসে উঠে, হাসে ইরফানও। কিছু মুহূর্তের জন্য দু ভাই বর্তমান ভুলে চলে যায় কৈশোরে। হাসতে থাকে হো হো করে। ইরফান চলে যাওয়া এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শান্তি নীরব। বড়রা লিভিং রুমে বসে আছে উদাসে। ইনসা আর ইহানা নিজেদের ঘরে। দোতলায় পরিবেশটা কেমন গুমোট ভাব ধরে আছে। ঋতু আত্মচিৎকারে ইহানের গাড়ি স্টার্ট হওয়ার শব্দ শোনার সাথে সাথে নিজেকে আর ধরে রাখতে পারেনি সে। তখন থেকে কেঁদে চলছে শব্দ করে। বদ্ধ ঘরে বসে আলো অমন আহাজারি নিতে না পেরে ঋতুকে দরজা খুলতে বলল কয়েকবার। ঋতু দরজা খোলে না। কার সান্ত্বনা চায় না। আলো ইলহামের কাছে গিয়ে বলল, ঋতুকে গিয়ে সামলাও ভাইয়া। ভাবি কিভাবে দিনকে দিন কেমন অবুঝ হচ্ছে। গেলেই পুরনো দিনগুলোর কথা টেনে আমাকে কথা শোনাবে। পরিস্থিতি এমনিতেই ভালো লাগছে না, তার চেয়ে কাঁদুক। ও সবসময় ওর কপালে দোহাই দিত না, ওর কপালে দোষ। খারাপ বর জুটেছে, এমনিভাবেই ওর কপালে দোষে ছেলেটা আজ এই হাল। এসব ভেবেই কাঁদুক। ইলহাম ক্লান্ত পায়ে হেঁটে চলে যায় সেখান থেকে। আলো মলিন মুখে তাকিয়ে রয় ঋতুর ঘরে দরজার পানে। ইহান ইরফানের থেকে বিদায় নিয়ে ওয়েব থেকে চলে যাওয়ার পরে কিছুক্ষণ মুভি এডিটোরিয়ামে বসেছিল ইরফান। খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিল সে। এখন তার মন মেজাজ বেশ স্বাভাবিক। আপাতত মেজাজ গরম হওয়ার মতো কিছু ঘটেনি। তাই ইরফানের পাশে এসে বসলো এক যুবক, তারই বয়সী। পরিচিত হতে এসেছে। ইরফানকে বলল, কেস কি তোমার? জানতে হবে, না জানলে চলবে না। না মানে আমি ও তোমার সাথে আজ ভর্তি হয়েছি। আমার কেস হচ্ছে রাগ প্রচণ্ড বেশি। অবশ্য এত রাগ কেন, অসুবিধা হচ্ছিল না, তবে দুনিয়ার লোকের সমস্যা হচ্ছে। সমস্যা? শ্বশুরবাড়ির লোক বউ দেবে না আমাকে, রাগ না নিয়ন্ত্রণে আনলে। হাই তুলতে তুলতে বলল ইরফান। ছেলেটা অবাক হয়ে বলল, তুমি বিয়ে করেছো? হ্যাঁ করেছি একটা। তবে কেউ মানতে চায় না। কবে বিয়ে করেছো? গত পরশু। ভীষণ অবাক ছেলেটা বলল, আমার বউ রেখে এখানে চিকিৎসা নিতে এসেছো? ইরফান উঠে দাঁড়ালো। বলিষ্ঠ দেহে নেড়ে চেড়ে গা ছাড়া ভঙ্গিতে বলল, না, ভবিষ্যতে বউ আনবো বলে চিকিৎসা নিতে এসেছি। ছেলেটা তাকিয়ে রয়। ইরফানে হেলে দুলে চলে যাওয়া সেখান থেকে। বিকেলে হালকা কিছু খেয়ে একটা বই নিয়ে বসলো ইরফান। একাডেমিতে বইয়ের বাইরের জীবনে কখনো আউট বই পড়েনি সে। ঠান্ডা মাথায় রুটিন দেখে নিল কোন দিন কোন কাউন্সিলিং হবে সেসব। তারপর গালিভার ট্রাভেলসের বইগুলো হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রেখে গিয়ে রুমে কিছুক্ষণ অযথা পায়চারি করল সে। পর আছে একটা ঢিলেঢালা ট্রাউজার আর ফুল স্লিভ টি শার্ট। এখানে 2/4 3/4 অ্যালাউ না। ইরফানের পোশাক নিয়ে ভীষণ বিরক্ত লাগলেও সে জানে না তাকে কতটা সুদর্শন লাগছে। ভিন্ন রকম লাগছে মির্জাবাড়ির রকচটা ছেলেকে। সময় কাটানোর মতো কিছু পেল না সে। বই পড়া আর দ্বারা হবে না। হাত দুটো কম্পিউটারে গেমস খেলার জন্য নিষ্পিস করছে। ঠোঁট দুটো নিষ্পিস করছে একটা সিগারেট ফুঁক দে। তখন সময় সন্ধ্যা 6টা। ইরফানের ভীষণ মেজাজ গরম হতে লাগলো। ভীষণ। সে আশেপাশে তাকালো। পরপর অস্থির হয়ে আচমকা থামলো। স্থির দৃষ্টি হয়ে ঘরের এক কোণে 4x টেবিল। আচমকা ইরফানের সেই দিনের রাতের কথা মনে পড়ে যায়। পৌনমি ছুটে গিয়ে এই রকম টেবিলের নিচে আশ্রয় নিয়েছিল। দৃশ্যটা মনে পড়তে ইরফান দাঁড়িয়ে রয় কিছু পল। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের কাছে। ভীষণ কৌতূহল হয়ে ঝুঁকে বসে সে। তারপর হুট করে নিজে ঢুকে গেল টেবিলের নিচে, শুধুমাত্র এটা দেখতে এই টেবিলের নিচে ঢুকে বসে থাকতে কেমন লাগে। নিজের কাণ্ডে নিজেই বেশ অবাক ইরফান। সে কি পাগল হয়েছে? পৌনমি মায়াভরা মুখ, তার কাঁপতে থাকা রক্তিম দুটো ঠোঁট মনে করে এক দফা লাজুক হাসল সে। তারপর বসে রইল টেবিলের নিচে। এতক্ষণে ধীরে ধীরে গরম হওয়া মেজাজটা শীতল হলো ইরফানে। এদিকে ইভিনিং ভিজিটর এসেছে। বারংবার দরজা নক করলো। ইরফান কোনো সাড়া দিচ্ছিল না। সে এত ব্যস্ত পৌনমিকে ভাবতে। ভিজিটর দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আশেপাশে দৃষ্টি বুলিয়ে
হতভম্ব হয়ে গেল সেই ইরফানকে দেখে। অমন তাগড়া একটা যুবক তার বলিষ্ঠ দেহ নিয়ে আঁটসাঁট হয়ে বসে আছে টেবিলের নিচে। হতভম্ব হয়ে ভিজিটর বলো আপনি? ইরফান দারুণ লজ্জা পেয়ে গেল, কিন্তু লোকটা তাকে লজ্জা বুঝতে না দিয়ে মুখটা গম্ভীর করার চেষ্টা করলো। লোকটা বলে, আপনি টেবিলের নিচে ঢুকে বসে আছেন কেন? ইরফান গম্ভীর কণ্ঠে জবাব দেয়। এতে রাগ কমে যায়। ভিজিটর অবাক, ভীষণ অবাক। নিজেকে সামনে বলল, রাগ কমানোর জন্য এখানে প্রফেসর হয়েছে, তাদের কাছে ক্লাস করবে এভাবে? টেবিলের নিচে বসে থেকে রাগ কমানোর প্রয়োজন নেই, বেরিয়ে আসুন। প্রফেসর অ্যান্থনি আপনাকে নিউ মেম্বারদের অডিটোরিয়ামে ডাকছি। পরিচিত ক্লাস হবে ঠিক সন্ধ্যা 7টায়। লোকটা দেখতে অমায়িক, বয়সে ততটা বৃদ্ধ নয়, তবে সাদা ধবধবে দাড়ির কারণে একটু বেশি বৃদ্ধ লাগে দেখতে। ইহান তাজওয়ারের পার্টি অফিসের সামনে প্রায়শ দেখে ইহান। পেশায় একজন ভিক্ষুক লোকটা। ইহান গাড়ি থেকে নামতে লোকটা ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ল এক প্রকার। ইহান সালাম দিয়ে তাকে কিছু সাহায্য করলো। আজ সকাল সকাল এসেছেন ইহান। লাগাতার ফোন কল তাকে টিকতে দেয়নি বাড়িতে। ইরফানের রিহাবে চলে যাওয়া 2 দিন পেরিয়েছে। বাড়ির পরিবেশ সেরকম থমথমে। ঋতু কেন নিশ্চুপ হয়ে গিয়েছে, বাড়ির প্রাণ হারিয়েছে। ইনশিয়া ঘর থেকে বেরোয় না খুব একটা। স্বামীর ইসমাম প্রয়োজনীয় কাজটুকু করতে বাইরে যায়। প্রতিবেশীদের সাথে আড্ডা দেয় না অবসরে। অফিস থেকে সোজা বাড়িতে চলে আসে। তাড়াহুড়ো করে ইহান আজ অফিসে ঢুকতে দেখতে পায় তার কক্ষে বসে আছে সাদে আহ্লাদে ম্যানেজার সাব্বির। বিবর্ণ মুখে বসে আছে সে। ইহানকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে সালাম দেয়। সালামের জবাব দিয়ে ইহান তাকে বসতে বলে। সাব্বির বসে আছে শুকনো মুখ নিয়ে। যায় পড়ায় দুশ্চিন্তাগ্রস্ত সে। তার উপর নতুন এক আতঙ্কের নাম ইহান তাজওয়ার। আজ তাকে এখানে কেন ডাকা হয়েছে সে ব্যাপারে জানে না সাব্বির, তাই দ্বিগুণ চিন্তা সে। ইহানকে সে সাব্বিরের দৃষ্টি আকর্ষণ করে বলো, সব ভালো? জি ভাইয়া, আমতা আমতা করতে লাগলো সাব্বির। ইহান কোনো ভনিতা না করে সরাসরি সাব্বিরকে বলো, একটা বিশেষ ব্যাপারে জানতে তোমাকে এখানে ডাকা। আচ্ছা, তোমাদের হোটেলের সাইনবোর্ড কেন খোলা হয়েছে? সাব্বির একটা ঢোক গিল, হরবড় করে বলে উঠল, চুক্তির মেয়াদ শেষ, তাই। কোথায় হোটেল খুলছে তবে? আপাতত কোনো দালান খুলে পাইনি ভাই। এর আগে কি করেছ, ছাড়লে কেন? আসলে ভূঁইয়াদের ওই দালান ছাড়া পরিকল্পনাই ছিল না আমাদের। ম্যামের সাথে একটা ঝামেলার জের ধরে উনি ম্যামকে কোনো নোটিশ না দিয়ে। ঝামেলা? ইহান কৌতূহলী হয়ে জানতে চায়। সাব্বির মিনমিন করছিল। ইহান শীতল স্বরে বলো, কী ঝামেলা আসলে? একটু থেমে সাব্বির বলতে লাগলো, যতদূর শুনতে পেরেছি কানাঘোষা ওই সাগর ভূঁইয়া ম্যামকে বাজে প্রস্তাব দিয়েছিল। ম্যাম রাজি না হয় ভুরু কুঁচকে যায় ইহানের। জল শক্ত হয়, বরফ ঠান্ডা গলায় বলে, কে? সাগর ভূঁইয়া? জি, ও বুড়ো বাগরাস। খুব বিপদে পড়েছি ভাই। হাতে আর মাত্র 10 দিন আছে, এর মধ্যে একটা ব্যবস্থা করতে হবে। ইহান কিছুক্ষণ চুপ থেকে সাব্বিরকে বলে, ঠিক আছে যাও। কেন ডেকেছিলেন ভাই তা তো বললেন না? এমনি ডেকেছিলাম, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, ভোটটা আমাদের পার্টিকে দেবে কেমন? ভালো থেকো, যে কোনো অসুবিধা জানিও। সাব্বির বুঝতে পারল না কিছু। তাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারল না। এত কিছু মাথায় ঢুকছিল না তার। তার মাথার পোকাগুলো সারাদিন কলকুলিয়ে বলে, নতুন দালান, নতুন দালান, এর মাথা আর কি ঢুকবে? সাব্বির বেরিয়ে যেতে ইহান একটা লম্বা শ্বাস ফেলল। সাগর ভূঁইয়ার বিষয়টি জানতে পেরে রাগে কাঁপছে সমস্ত শরীর। এক গ্লাস পানি খেল সে। তখনই আপন এলো অফিসে। দীর্ঘ 15 দিন পর দেশের বাইরে থেকে এসেছে ছুটি কাটাতে। ইহানের সাথে কুশল বিনিময় করে একটা চেয়ারে বসলো আপন। ওকে উসফুস করতে দেখে ইহান বলল, আর কিছু বলবি ভাই? বাড়ির সবাই ভালো আছে? আমাদের ইসি কোথায় ভাই? ইসিকে দেখেছি সকাল বেরিয়েছে ক্যামেরা নিয়ে। আপন ভীষণ ঘামছিল। ইহান ভুরু কুঁচকে বলো, কি হয়েছে খুলে বল। এদিক ওদিক তাকিয়ে আপন একটা ঢোক গিলে নিয়ে বলো, ভাই মাইন্ড করবেন না, ইসির ব্যাপারে আপনাকে কিছু বলা আছে আমার। ইহান অবাক। আপনের মুখের দিকে তাকিয়ে রাশভারী গলায় বলে, ইসির ব্যাপারে?